Hello everyone, Assalamualaikum. This is Refa Tasnia as always, and welcome back to another new video of Part-8 Learning Home. In my today's video, I will discuss with you about specific heat and heat flow of Class 7 Science Chapter 6 Heat and Temperature. But before getting started, I would like to request you to subscribe my channel and hit the bell icon beside it to get more new videos. Now, without any delay, let's dive into the topic. If a drop of hot tea or coffee falls on your hand while taking hot tea or coffee, you must move your hand immediately. But the interesting thing is that if someone blows air of the same temperature on your hand, you will feel only a little heat, but your hand will not feel the burning heat at all. Those who prepare cakes in hot ovens are very careful not to let their hands touch the metal parts of the oven. But they don't bother about the oven's hot air even though both are at the সেম টেম্পারেচার। ধরো তুমি গরম চা বা কফি খেতে গেলা, এখন হঠাৎ করে তোমার হাতে গরম কফি বা চা পড়ে গেল, তাহলে কিন্তু তুমি অনেক পেইন ফিল করবা, রাইট? কেন? কজ এখানে কফি টেম্পারেচার বা চায়ের টেম্পারেচারটা কিন্তু অনেক হাই, রাইট? বাট এই সেম টেম্পারেচারে বাতাস যদি তোমার হাতে লাগে বা তোমার হাতে ব্লো করা হয়, তুমি কিন্তু সেরকম পেইন ফিল করবা না যেটা তুমি কফি বা চায়ের ক্ষেত্রে ফিল করেছিলা। রেদার তুমি জাস্ট অল্প একটু হিট ফিল করবা। এখন একটা জিনিস চিন্তা করো তো, এখানে কফি বা চা আর বাতাস দুইটার টেম্পারেচার কিন্তু ইকুয়াল, তাই না? কিন্তু কেন তাহলে দুইটার ক্ষেত্রে আমি দুই রকমের হিট ফিল করছি? কফির ক্ষেত্রে আমি বেশি হিট ফিল করছি, অন্যদিকে বাতাসের ক্ষেত্রে আমি কম হিট ফিল করছি। দুইটা টেম্পারেচারই তো ইকুয়াল, তাই না? এটা কিন্তু একটা কোয়েশ্চেন। আবার ধরো যারা কেক প্রিপেয়ার করে, মানে যারা ওভেনে কেক বানায়, তোমরা জানো যে ওভেনে কেক বানাতে হলে কিন্তু অনেক হাই একটা টেম্পারেচার মেনটেন করতে হয়। এই কারণে যারা এই কেকটা তৈরি করেন তারা কিন্তু সবসময় খুব কেয়ারফুল থাকেন যাতে এই ওভেনের মেটাল পার্টগুলো তাদের কন্ট্যাক্টে না আসে, কজ এই মেটাল পার্টগুলো কিন্তু অনেক বেশি হিটেড থাকে। বাট মেটাল পার্টসগুলোর যে টেম্পারেচারে থাকে, ওভেনের যে হট এয়ারটা সেটাও কিন্তু ইকুয়াল টেম্পারেচারেই থাকে। বাট যারা কেক প্রিপেয়ার করেন তারা কিন্তু ওভেনের এই হট এয়ার নিয়ে বদার করেন না, বা তারা এটা নিয়ে চিন্তিত থাকেন না, কজ তারা জানেন যে এই হট এয়ারে আসলে তারা তেমন একটা হিট বা পেইন ফিল করবেন না। এই কারণেই কিন্তু তারা দেখা যায় যে মেটাল পার্টগুলো, ওভেনের যে মেটাল পার্টগুলো আছে সেগুলো নিয়ে বেশি কনসার্ন থাকেন যাতে এই মেটাল পার্টগুলো তাদের কন্ট্যাক্টে না আসে। এখন এখানে একটা কোয়েশ্চেন যে কেন মেটাল পার্টগুলোর থেকে আমরা বেশি হিট ফিল করতে পারছি, অন্যদিকে ওভেনের ওই হট এয়ারটা থেকে আমরা অত বেশি হিট ফিল করতে পারছি না, যদিও এখানে দুইটা যে অবজেক্টেরই যে টেম্পারেচারটা সেটা কিন্তু ইকুয়াল, রাইট? সো এখন আমরা এই কোয়েশ্চেনটারই অ্যান্সার বের করার চেষ্টা করব। Now the question is, why do we feel pain when we come in contact with water or metal at hot temperature? Why don't we feel that intense heat when we come in contact with the air of the same temperature? So now let's find out the answer to this question. That is because when we come in contact with a hot place, our skin will feel that heat, but the amount of heat that will flow into our body depends on how much heat those objects contain. If it has a high heat capacity, it can deliver too much heat to your body and cause pain in your hands. But if the object has a low heat capacity, it will conduct little heat to your body and you will probably feel nothing but a little heat. সো আশা করি তোমরা বুঝতেই পারছো যে আসলে একটা অবজেক্টকে যখন আমরা টাচ করব বা তার কন্ট্যাক্টে যখন আমরা আসব, আমরা কতটুকু হিট ফিল করব সেটা আসলে ডিপেন্ড করছে ওই অবজেক্টে কতটুকু হিট রয়েছে। তার মানে যদি সেই অবজেক্টে একটা হাই হিট ক্যাপাসিটি থাকে বা সে যদি অনেক বেশি পরিমাণে হিট ক্যাপচার করতে পারে, তখন ওই অবজেক্টটা থেকে আমরা অনেক বেশি পরিমাণে হিট ফিল করতে পারবো এবং তখন আমাদের হাতে পেইন হতে পারে। কিন্তু যদি সেই অবজেক্টের হিট ক্যাপাসিটি লো হয়, অর্থাৎ সে যদি কম হিট ক্যাপচার করতে পারে বা তার যদি সেই অ্যাবিলিটি থাকে, তখন কিন্তু আমরা ওই অবজেক্ট থেকে খুব বেশি হিট ফিল করব না, খুবই অল্প পরিমাণে হিট ফিল করব। এখন কোয়েশ্চেন আসছে যে কি কি ফ্যাক্টরের কারণে বা কোন কোন রিজনে আসলে একটা অবজেক্টের হাই হিট ক্যাপাসিটি থাকে, অন্যদিকে অন্য একটা অবজেক্টের লো হিট ক্যাপাসিটি থাকে। এই জিনিসটা এখন আমরা জানব। The amount of heat stored in an object depends on the object's temperature, its mass, and its specific heat. Since air has very little mass, it has very little heat capacity to hold.
If the relative temperature of a substance is low, a much higher temperature can be obtained from it by applying little heat. On the other hand, if an object has a high relative heat, a lot of heat must be applied to reach the same temperature. সো তার মানে বুঝতেই পারছো যে একটা অবজেক্টে কতটুকু হিট থাকবে সেটা আসলে ডিপেন্ড করছে সে অবজেক্টের টেম্পারেচার, ম্যাস এবং তার স্পেসিফিক হিটের উপর। অর্থাৎ এখানে আমাদের ফ্যাক্টর হিসেবে কাজ করছে তিনটা জিনিস, টেম্পারেচার, ম্যাস এবং স্পেসিফিক হিট। আমি কিন্তু আমার এই চ্যাপ্টারে অন্যান্য যে আগের ভিডিওগুলো আছে সেখানে কিন্তু অলরেডি ডিসকাস করেছি যে টেম্পারেচার কী এবং ম্যাস কী। সো স্পেসিফিক হিট যে টার্মটা এটা আমাদের জন্য কিছুটা নতুন। সো আমরা এখন চলো বুঝে নেই যে স্পেসিফিক হিট জিনিসটা আসলে কী। The amount of heat required to be applied on a body of 1 kg mass to increase its temperature by 1 K or 1 Kelvin is known as the specific heat of the body. তার মানে কি, ধরো তোমার কাছে 1 কেজি ম্যাসের একটা অবজেক্ট আছে, তুমি এই অবজেক্টের টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করতে যাচ্ছ। এখন এই 1 কেলভিন টেম্পারেচার ইনক্রিজ করার জন্য তোমার ওই অবজেক্টে যতটুকু পরিমাণে হিট অ্যাপ্লাই করা লাগবে ওই অ্যামাউন্টটাই হচ্ছে সেই অবজেক্টের স্পেসিফিক হিট। ওকে, আমি জানি তোমাদের বিষয়টা বুঝতে একটু কষ্ট হচ্ছে, এ কারণে চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে আগে বুঝে নিই। For example, in case of liquid water, the specific heat is 4200 joule per kg per Kelvin. এই যে joule per kg per Kelvin এটা হচ্ছে specific heater SI unit. It means that to increase the temperature of 1 kg water by 1 K or 1 Kelvin, 4200 joule heat is required to be applied. তার মানে দেখো, তুমি যদি 1 কেজি ম্যাসের ওয়াটারের টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করতে চাও তাহলে কিন্তু তোমাকে 4200 জুল হিট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এবং এটা হচ্ছে লিকুইড ওয়াটারের স্পেসিফিক হিট, কজ আমরা ডেফিনিশনে দেখেছি যে 1 কেজি ম্যাসের কোনো একটা অবজেক্টের টেম্পারেচার আমরা 1 কেলভিন যখন ইনক্রিজ করতে চাইবো তখন আমাদেরকে যতটুকু হিট অ্যাপ্লাই করতে হবে সেটাই হবে ওই অবজেক্টের স্পেসিফিক হিট। সো এখানে আমাদের অবজেক্ট হচ্ছে ওয়াটার, তার ম্যাস 1 কেজি এবং তার টেম্পারেচার আমরা কত ইনক্রিজ করতে চাচ্ছি 1 কেলভিন, রাইট? সো তার মানে এই 1 কেলভিন টেম্পারেচার ইনক্রিজ করার জন্য কতটুকু হিট আমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে 4200 জুল হিট। সো এটাই হয়ে যাবে আমাদের স্পেসিফিক হিট এবং তার ইউনিট হবে জুল পার কেজি পার কেলভিন। সো আমরা বলতে পারি যে লিকুইড ওয়াটারের স্পেসিফিক হিট হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। ওকে, বাট ওয়াটার ভেপরের ক্ষেত্রে বিষয়টা কি হবে? দেখো এখানে আমি লিখে রেখেছি যে স্পেসিফিক হিট অফ ওয়াটার ভেপর ইজ 2000 জুল পার কেজি পার কেলভিন। তার মানে 1 কেজি ওয়াটার ভেপরের টেম্পারেচার যদি আমি 1 কেলভিন ইনক্রিজ করতে চাই তাহলে সেখানে আমাকে 2000 জুল হিট অ্যাপ্লাই করতে হবে। সো তাহলে দেখো এখানে কিন্তু এই ওয়াটার ভেপর আর লিকুইড ওয়াটার তাদের যে ম্যাস সেটা 1 কেজি আছে, দেন তাদের টেম্পারেচার আমি কতটুকু ইনক্রিজ করতে চাচ্ছি 1 কেলভিন ইনক্রিজ করতে চাচ্ছি, তাই না? সেম ম্যাসে সেম অ্যামাউন্ট অফ টেম্পারেচার ইনক্রিজ করতে চাওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে এখানে আমাকে লিকুইড ওয়াটারের টেম্পারেচার ইনক্রিজ করতে বেশি হিট অ্যাপ্লাই করতে হচ্ছে, অন্যদিকে ওয়াটার ভেপরের ক্ষেত্রে কম হিট অ্যাপ্লাই করতে হচ্ছে। কারণ কি? কারণ তাদের স্পেসিফিক হিট, ওয়াটারের ক্ষেত্রে স্পেসিফিক হিটটা কি বেশি, যেটা হচ্ছে আমাদের 4200 জুল পার কেজি পার কেলভিন। অন্যদিকে ওয়াটার ভেপরের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক হিট হচ্ছে 2000 জুল পার কেজি পার কেলভিন। সো এখন দেখো, যেহেতু লিকুইড ওয়াটারকে হিটেড করতে আমার বেশি হিট অ্যাপ্লাই করতে হচ্ছে, আবার ওয়াটার ভেপরকে হিটেড করতে বা তার টেম্পারেচার রাইজ করতে আমাকে কম হিট অ্যাপ্লাই করতে হচ্ছে, তোমরাই বলো তো তাহলে কোন অবজেক্টে বেশি হিট স্টোর থাকবে, ওয়াটারে নাকি ওয়াটার ভেপরে? অফকোর্স ওয়াটারে, তাই না? যেহেতু এখানে আমি বেশি হিট অ্যাপ্লাই করছি। সো এই জিনিসটা আসলে এখানে বোঝাতে চেয়েছে যে একটা অবজেক্টের স্পেসিফিক হিট কতটুকু সেটাও কিন্তু ডিপেন্ড করে যে সে অবজেক্টে কতটুকু হিট স্টোর থাকবে। যদি সে অবজেক্টের স্পেসিফিক হিট বেশি হয় তার মানে সে অবজেক্টের টেম্পারেচার রাইজ করতে হলে আমাকে বেশি হিট অ্যাপ্লাই করতে হবে। সুতরাং সেই অবজেক্টের যে স্টোরড হিট বা সে অবজেক্টে কতটুকু হিট স্টোরড আছে সে অ্যামাউন্টটা কিন্তু বেশি হবে। অন্যদিকে স্পেসিফিক হিট যদি কম থাকে সেক্ষেত্রে ওই অবজেক্টটাকে আমি অল্প একটু হিট অ্যাপ্লাই করলে সেই অবজেক্টটার টেম্পারেচার রাইজ করতে পারবে, ফলে ওই অবজেক্টের যে অ্যামাউন্ট অফ হিট স্টোরড হবে সেটা হবে কম, ঠিক আছে? সো এই জিনিসটা আসলে এখানে বোঝাতে চেয়েছে যে একটা অবজেক্টে কতটুকু হিট স্টোর থাকবে সেটা কিন্তু এই যে স্পেসিফিক হিটের উপরও ডিপেন্ড করে যে সে অবজেক্টের স্পেসিফিক হিট কতটুকু কম নাকি বেশি।
আর পাশাপাশি অবজেক্টে কতটুকু হিট স্টোর থাকবে সেটা তো তার টেম্পারেচার দেন তার ম্যাস এগুলোর উপরে তো ডিপেন্ড করছেই। কজ তুমি যদি অবজেক্টের টেম্পারেচার অনেক বেশি রাইজ করতে চাও তাহলে তো তোমাকে বেশি হিট অ্যাপ্লাই করতেই হবে। আবার যদি অবজেক্টের ম্যাস বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু তোমাকে বেশি হিট অ্যাপ্লাই করতে হবে অবজেক্টের টেম্পারেচার রাইজ করানোর জন্য। এখন কেন বেশি ম্যাস হলে অবজেক্টে বেশি হিট অ্যাপ্লাই করতে হবে, কম ম্যাস হলে কেন কম হিট অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু আমি অলরেডি এই চ্যাপ্টারের যে সেকেন্ড পার্ট 2 টেম্পারেচার ওই ভিডিওতে কিন্তু আমি ডিসকাস করেছি। সো তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। সো এখন দেখো এখানে কি বলেছে যে এয়ার, আমরা জানি এয়ারের ম্যাস কিন্তু খুব কম, তাই না? এবং এই ম্যাস কম থাকার কারণে কিন্তু এই এয়ারের যেই হিট ক্যাপাসিটি সেটাও কম। অর্থাৎ তুমি যদি এয়ারের টেম্পারেচার রাইজ করতে চাও তুমি অল্প একটু হিট অ্যাপ্লাই করলে কিন্তু এয়ারের টেম্পারেচার অনেক বেশি রাইজ করবে, তাই না? যার ফলে এয়ারের যে হিট ক্যাপাসিটিটা সেটা কি অনেক বেশি লো। ওকে, আর আরেকটা জিনিস এখানে বলা হয়েছে যে একটা অবজেক্টের যদি রিলেটিভ টেম্পারেচার লো হয়, এখানে রিলেটিভ টেম্পারেচার বলতে তার যে স্পেসিফিক হিট সেটা বোঝাইছে। তো তার এই রিলেটিভ টেম্পারেচারটা যদি কম হয় তাহলে আমরা কি করতে পারবো, অল্প হিট অ্যাপ্লাই করে কিন্তু সেই অবজেক্টের টেম্পারেচার অনেক বেশি রাইজ করাতে পারবো বা ইনক্রিজ করাতে পারবো। অন্যদিকে যদি সে অবজেক্টের যে স্পেসিফিক হিট সেটা যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে কি করতে হবে, আমি ওই সেম টেম্পারেচার রিচ করার জন্য কিন্তু আমাকে অনেক বেশি হিট অ্যাপ্লাই করতে হবে। আই মিন ধরো তুমি ওয়াটার ভেপার আর লিকুইড ওয়াটার নিলা, দুইটা টেম্পারেচারে তুমি 50 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে চাচ্ছ, দুইটার ম্যাসও সেম। আচ্ছা, এখন দুইটা টেম্পারেচারও সেম এবং আমি দুইটা টেম্পারেচারকে ইনক্রিজ করে 50 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে চাচ্ছি। ওয়াটার ভেপার স্পেসিফিক হিট আমরা কত দেখেছিলাম, 2000 জুল পার কেজি পার কেলভিন, রাইট? অন্যদিকে লিকুইড ওয়াটারের স্পেসিফিক হিট ছিল 4200 জুল পার কেজি পার কেলভিন। সো বুঝতেই পারছো যে এখানে কিন্তু ওয়াটার ভেপারের তুলনায় লিকুইড ওয়াটারের স্পেসিফিক হিট অনেক বেশি। সুতরাং আমি এই যে ওয়াটার ভেপারটাকে যদি 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিয়ে যেতে চাই, আমি অল্প হিট অ্যাপ্লাই করলে কিন্তু তার টেম্পারেচারটা 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। সেই তুলনায় লিকুইড ওয়াটারে আমাকে কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি হিট অ্যাপ্লাই করতে হবে ওয়াটার টেম্পারেচারটাকে 50 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়ার জন্য, কারণ ওয়াটারের যে স্পেসিফিক হিট সেটা কিন্তু ওয়াটার ভেপারের তুলনায় অনেক বেশি। সো এই জিনিসটা আসলে এখানে বোঝাতে চেয়েছে যে স্পেসিফিক হিট যদি বেশি হয় সেক্ষেত্রে অবজেক্টটাকে আমাকে বেশি হিট অ্যাপ্লাই করতে হবে সেখানে তার টেম্পারেচারকে ইনক্রিজ করার জন্য, ঠিক আছে? এবং এই কারণেই আমরা কি দেখতে পাই যে গরম চা বা কফি আমাদের হাতে পড়লে আমরা কিন্তু অনেক পেইন ফিল করি, কজ ওইখানে অনেক বেশি পরিমাণে হিট স্টোরড আছে। বাট ওই সেম টেম্পারেচারে এয়ার যদি আমাদের হাতে ব্লো করা হয় আমরা কিন্তু অতটা পেইন ফিল করি না, কারণ এই যে হট কফি বা টি সেখানে সেটা স্পেসিফিক হিট বেশি, তাই সেম টেম্পারেচারে থাকা সত্ত্বেও এই টি বা কফিতে কিন্তু কম্পারেটিভলি বেশি হিট স্টোরড আছে। আর এয়ারে তো বলছি বারবার যে তার যে স্পেসিফিক হিট সেটা কম, যার কারণে যদিও তার টেম্পারেচারটা কফি বা টি এর সমান বাট সেখানে স্টোরড অ্যামাউন্ট অফ হিট সেটা কিন্তু কম, যার কারণে ওই হট এয়ারে কিন্তু আমরা অতটা পেইন ফিল করছি না। ওকে, সো আই হোপ দ্যাট যে কীভাবে আসলে একটা অবজেক্টে কতটুকু হিট স্টোরড হবে সেটা কিভাবে আসলে স্পেসিফিক হিটের উপর ডিপেন্ড করছে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা আমাদের আজকের ভিডিওর যে নেক্সট পার্ট হিট ফ্লো এই পার্ট নিয়ে ডিসকাস করা শুরু করি। If two objects have different temperatures and are brought into contact with each other, heat will flow from the object with the higher temperature to the object with the lower temperature. For that reason, temperature is often defined in terms of heat flow. Temperature will continue to flow until the two temperatures reach the same point. এখানে যে কথাগুলো লেখা আছে চলো আমরা সেগুলো একটা ফিগার থেকে বোঝার চেষ্টা করি। এখানে ফার্স্ট ফিগারে তোমরা কি দেখতে পাচ্ছ, দুইটা থার্মোমিটার, রাইট? এবং তাদের যে মার্কারি লেভেল সেটা ডিফারেন্ট। যেমন ফার্স্ট থার্মোমিটারের মার্কারি লেভেলটা কম্পারেটিভলি হাই পয়েন্টে আছে, সেকেন্ড থার্মোমিটারে মার্কারি লেভেলটা লো পয়েন্টে আছে। তার মানে বুঝতেই পারছো এখানে ফার্স্ট থার্মোমিটারের টেম্পারেচার হাই, সেকেন্ড থার্মোমিটারের টেম্পারেচার লো। তার মানে এখানে এই দুইটা থার্মোমিটার বা এই দুইটা অবজেক্টের যে টেম্পারেচার সেটা ডিফারেন্ট। এখন আমি যদি এই দুইটা
থার্মোমিটারকে একসাথে কন্ট্যাক্টে নিয়ে আসি তাহলে কি হবে, দুইটা থার্মোমিটারে কিন্তু হিট স্টোরড আছে, তাই না? হিট তখন কি করবে জানো, হাই টেম্পারেচার এরিয়া থেকে লো টেম্পারেচার এরিয়ার দিকে ফ্লো করবে। ইট মিনস দ্যাট দুইটা ডিফারেন্ট টেম্পারেচারের অবজেক্টকে যদি আমি কন্ট্যাক্টে নিয়ে আসি, সেক্ষেত্রে হিট তখন কি করবে, হাই টেম্পারেচার এরিয়া থেকে লো টেম্পারেচার এরিয়ার দিকে ফ্লো করবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু ফার্স্ট থার্মোমিটারের যে টেম্পারেচার সেটা হাই আর সেকেন্ড থার্মোমিটারের টেম্পারেচার লো, দ্যাট ইজ ওয়াই এই হিটটা কিন্তু এখানে ফার্স্ট থার্মোমিটার থেকে সেকেন্ড থার্মোমিটারের দিকে ফ্লো করবে। আবার বিষয়টা যদি অন্যরকম হতো, উল্টোটা হতো, যদি সেকেন্ড থার্মোমিটারের টেম্পারেচার হাই হতো আর ফার্স্ট থার্মোমিটারের টেম্পারেচার লো হতো, তাহলে কি হতো, হিট তখন সেকেন্ড থার্মোমিটার থেকে ফার্স্ট থার্মোমিটারের দিকে ফ্লো করতো, অর্থাৎ তখন তার ডিরেকশন যেটা সেটা চেঞ্জ হয়ে যেত। আচ্ছা, এই যে হিট যে ফ্লো করছে, সে এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো হচ্ছে, এখানে আসলে মেইন ফ্যাক্টর হিসেবে কে কাজ করছে, টেম্পারেচার, রাইট? টেম্পারেচারের ডিফারেন্সের কারণে কিন্তু হিট কী করছে, ফ্লো করতে পারছে। এই কারণে অনেক সময় কিন্তু টেম্পারেচারকে একটা লেভেল হিসেবে ডিফাইন করা হয়, যেটা এমন একটা লেভেল সে কি করতে পারে, হিট কোন ডিরেকশনে ফ্লো হবে সেটা ডিটারমাইন করতে পারে। যেমন এখানে কি হয়েছিল যে ফার্স্ট থার্মোমিটারের টেম্পারেচার হাই আর সেকেন্ড থার্মোমিটারের টেম্পারেচার লো হওয়ার কারণে হিটের যে ডিরেকশনটা সেটা হয়েছে এরকম। কিন্তু যদি এখানে আবার সেকেন্ড থার্মোমিটারের টেম্পারেচার হাই হতো, ফার্স্ট থার্মোমিটারের টেম্পারেচার লো হতো, তাহলে আবার এই হিট ফ্লোয়ের যে ডিরেকশনটা সেটা চেঞ্জ হয়ে যেত, তাই না? মূলত এই হিট ফ্লোয়ের ডিরেকশনটা ডিপেন্ড করছে কার উপরে, টেম্পারেচার, ডিফারেন্স অফ টেম্পারেচারের উপরে, ঠিক আছে? এবং তোমাদের এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে এই যে হিটটা যে ফ্লো করছে, এক অবজেক্ট থেকে অন্য অবজেক্টে ফ্লো হচ্ছে, সেটা আসলে কতক্ষণ চলবে এই প্রসেসটা? আসলে এই জিনিসটা চলবে যতক্ষণ পর্যন্ত না অবজেক্ট দুইটা সেম টেম্পারেচার বা একটা সেম পয়েন্ট রিচ করে। যেমন ধর এখানে থার্ড ফিগার আমরা কি দেখতে পাচ্ছি যে দুইটা থার্মোমিটারই যেই মার্কারি লেভেল সেটা ইকুয়াল, তার মানে তাদের যেই টেম্পারেচার সেটা ইকুয়াল। সো এই কারণে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু হিট ফ্লো হচ্ছে না। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আসলে ইকুয়াল টেম্পারেচার দুইটা অবজেক্টের মধ্যে কিন্তু কখনোই হিট ফ্লো হবে না। হিট ফ্লো হতে হলে অবশ্যই অবজেক্ট দুইটা ডিফারেন্ট টেম্পারেচারে হতে হবে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে হিট কী করবে, হাই টেম্পারেচার এরিয়া থেকে লো টেম্পারেচার এরিয়ার দিকে ফ্লো হবে। বাট যদি অবজেক্ট দুইটা টেম্পারেচার ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু হিট তখন আর ফ্লো করবে না, হিট ফ্লো তখন স্টপড হয়ে যাবে। আর এই হিট ফ্লোয়ের যে ইনসিডেন্টটা, এটাকে আমরা বাংলায় কি বলছি, তাপ প্রবাহ। ওকে, if a needle is heated in fire, the total amount of heat inside it will not be very high. Compared to that, the amount of heat in a bucket full of water is much higher. If the hot needle is left in the water, the needle will transfer its heat to the water in the bucket, even though the heat capacity of the needle is low. আচ্ছা, তো এখন ধরো তুমি একটা সুই নিয়ে সেটাকে যদি তুমি আগুনে হিট দাও বা সেটাতে হিট অ্যাপ্লাই করো, সেখানে কিন্তু নিডেলে কিন্তু অত বেশি হিট আসলে স্টোর হবে না। কেন? কারণ নিডেলের যে ম্যাস সেটা খুব কম, সেই তুলনায় তুমি যদি এক বালতি পানিতে হিট অ্যাপ্লাই করো দেখবা যে সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণে হিট স্টোর হয়ে গিয়েছে, কারণ এখানে ওয়াটারের যে ম্যাস সেটা কিন্তু কম্পারেটিভলি নিডেলের চেয়ে বেশি। তো এখন তোমাদের মনে হতে পারে যে আচ্ছা এখানে যেহেতু নিডেলে কম হিট স্টোরড আছে আবার ওয়াটারে বেশি হিট স্টোরড আছে, তো আমি যদি এখন দুইটাকে কন্ট্যাক্টে আনি তাহলে ওয়াটার থেকে নিডেলের দিকে হিটটা ফ্লো হবে। বাট ব্যাপারটা কিন্তু তা না, কারণ হিট ফ্লোয়ের ক্ষেত্রে আসলে বেসিকলি কাজ করছে কে, টেম্পারেচার। ওকে, যার টেম্পারেচার বেশি ওই হায়ার টেম্পারেচার এরিয়া থেকে লোয়ার টেম্পারেচার এরিয়ার দিকে হিট ফ্লো হবে। সো এখানে যদিও নিডেলের যেই অ্যামাউন্ট অফ হিট স্টোরড সেটা কম, নিডেলে কম অ্যামাউন্ট অফ হিট স্টোরড আছে, কিন্তু নিডেলের টেম্পারেচার কিন্তু এখানে বেশি, হাই। দ্যাট ইজ ওয়াই এখানে কি হবে, যদি আমি নিডেলটাকে ওয়াটারে রেখে দিই তাহলে হিটটা নিডেল থেকে ওয়াটারের দিকে ফ্লো হবে, কজ এখানে নিডেলের টেম্পারেচার বেশি, ওয়াটার টেম্পারেচার কম। তবে অ্যামাউন্ট অফ হিটের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে নিডেলের অ্যামাউন্ট অফ হিট কম, অন্যদিকে ওয়াটারের অ্যামাউন্ট অফ হিট বেশি। তবে অ্যামাউন্ট অফ হিট তো এখানে ম্যাটার না, এখানে ম্যাটার হচ্ছে টেম্পারেচার। যেহেতু এখানে নিডেলের টেম্পারেচার হাই, ওয়াটার টেম্পারেচার লো, আর আমরা জানি যে হিট কি করে, হায়ার টেম্পারেচার এরিয়া থেকে লোয়ার টেম্পারেচার এরিয়ার দিকে ফ্লো করে। দ্যাট ইজ ওয়াই এখানে কি হবে,
হিটটা নিডল থেকে ওয়াটারের দিকে ফ্লো হবে। সো এটাই ছিল বেসিকলি হিট ফ্লো নিয়ে ডিসকাশন। এখানে কিন্তু আমরা হিট ফ্লো রিলেটেড অনেক কিছু জেনেছি, যেমন হিট ফ্লো হতে হলে অফকোর্স অবজেক্ট দুইটাকে ডিফারেন্ট টেম্পারেচারে হতে হবে, এবং ডিফারেন্ট টেম্পারেচার অবজেক্ট হলে সেক্ষেত্রে হায়ার টেম্পারেচার এরিয়া থেকে লোয়ার টেম্পারেচার এরিয়াতে হিট ফ্লো হবে, রাইট? আর তারপরে আমরা জেনেছি যে যদি অবজেক্ট দুইটা টেম্পারেচার ইকুয়াল হয় তাহলে কিন্তু আর হিট ফ্লো করবে না। সো আই হোপ দ্যাট তোমরা আজকে এই দুইটা পার্ট ভালোভাবে বুঝতে পেরেছো। স্টিল যদি তোমাদের স্পেসিফিক হিট অর হিট ফ্লো নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।